শুরুতেই একদম শুরুতে আইসিটিকে সম্বোধন করা হচ্ছে ডিয়ার আইসিটি। তবে বিচারটা যে অবৈধ হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছিল, বিচারের কোনো নিয়ম অনুসরণ করা হয় নাই, স্বচ্ছতা ছিল না। সেই সময় আবুল কালাম আজাদ জামাতেতা তার অনুপস্থিতিতে বিচার হয়েছে। আত্মপক্ষ সমর্থনের তাদের লয়ার এনগেজ করার সুযোগ দিয়েছেন, একজনের জন্য একাধিক লয়ার। এখন কি সেগুলো বন্ধ করে রাখা হয়েছিল? ওই সময় তাদের কিছু লবিস্টরা বাইরে থেকে বিভিন্ন রকম কথা বলেছে, কিন্তু বড় আকারের কোনো বিতর্ক ওঠে নাই। তখনও আসলে ইউএন থেকে উদ্বেগ জানানো হয়েছিল এই যে আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে। রিটায়ার্ড করা ব্যক্তিকে এনে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ব্যক্তিকে, যিনি একজন যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী লয়ার হিসাবে। তো তখন আদালতে কেন গিয়ে বলার চেষ্টা করা হলো না? ধরেন জেরাই খান পান্না পরবর্তীতে আইনজীবী হিসেবে দাঁড়াতেও চাইলেন, তিনি অপসারণ অথবা ডিজিএফআই ডেকে বলতেছে রিজাইন দেন, তা নাহলে আপনার পরিস্থিতি ভয়াবহ হবে। এই পরিস্থিতিতে কোন কোর্টের কাছে শেখ হাসিনা যাবেন? আপনাদের সময়ও তো বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রিতই ছিল, এখন এই সিনারিওটা তো আমাদের সময় ছিল না। দেখেন, আমি চিফ জাস্টিস এস কে সিনহা, তাকে তো আমি একটা উদাহরণ শুধু আপনাকে বলি। 1-11 যারা কুশীলব ছিলেন তারা একে একে গ্রেপ্তার হচ্ছেন। সবাইকে বিচারের আওতায় আনা উচিত, পিক অ্যান্ড চুজ না। সেই সময় যে রাষ্ট্রপতি, তিনি আইন ভঙ্গ করে নিজেই কেয়ারটেকারে চিফ হয়ে গেছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। তিনি নাগরিক শক্তি নামক একটা দল গঠন করে পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন। একটা বিষয় বহুল প্রচলিত যে যোগ সাজসে ক্ষমতায় আসা আওয়ামী লীগের তখন এই 11 কুশীলবদের সাথে মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি রাষ্ট্রদূত হয়ে গেছেন, তিনি সংসদেও এসেছেন। তাদের কাউকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়নি, কিন্তু এত নির্যাতন করা হলো, অপর প্রান্তে বসে আছেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বিষয়টা আপনার কাছে সন্দেহজনক মনে হয় না? আসলে ধরেন, এই যে লাস্টে ইউনুস গভর্নমেন্ট গেল, ইউনুস তো কুশীলবদের একজন, সেই গভর্নমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন সাখাওয়াত সাহেব, তিনিও তো সেই সময় ইলেকশন কমিশনে ছিলেন। প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। যেই ট্রাইব্যুনালকে অবৈধ আখ্যায়িত করে বিচারিক প্রক্রিয়ায় কোনো রকম অংশগ্রহণ থেকে বিরত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেই ডিআরআইসিটি সম্বোধন করে বিচারিক প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তুলে ধরে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি করেছেন তার পক্ষে যুক্তরাজ্যের একটি প্রসিদ্ধ ল ফার্ম। এখন প্রশ্ন, কি উদ্দেশ্যে এমন চিঠি? চিঠিতে বর্তমান সরকারের কাছে আইনজীবী এবং আওয়ামী লীগ সম্পৃক্ত ব্যক্তিদের নিরাপত্তা চাওয়া হয়েছে। দেশে ফেরার পরিকল্পনা থেকেই কি সরকারের কাছে এই নিরাপত্তা চাওয়া? অন্যদিকে একে একে গ্রেফতার হচ্ছেন 11 কুশীলবরা, যাদের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলেরই শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের নির্যাতনের অভিযোগ রয়েছে। নির্যাতকদের এমন গ্রেপ্তারে কি সন্তুষ্ট আওয়ামী লীগ নেতারা? কিন্তু 11-এর পর সরকার গঠন করে কেন সেই বিচার করেনি আওয়ামী লীগ? স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার শ.ম. রেজাউল করিম। ব্যারিস্টার শ.ম. রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনি সময় দিচ্ছেন আমাকে এবং আমার দর্শকদের। আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটা করব, একটা নতুন খবর আছে, সেটি হচ্ছে শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্ম, যুক্তরাজ্যের একটি প্রসিদ্ধ ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া, পক্ষপাত, দুষ্টতা ইত্যাদি নানা অভিযোগ তুলে ধরা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় সেটি বাতিলের দাবি করা হয়েছে বা আবেদন করা হয়েছে। শুরুতেই আপনার কাছে আসলে জানতে চাই, এমন একটি চিঠি পাঠানো, রায় হয়ে যাবার পর এমন একটি চিঠি পাঠানোর উদ্দেশ্য কি, সেটি আপনি জানেন কিনা, বা আপনার ধারণা কি, যদি কেন এই চিঠিটি পাঠানো? দেখুন, এই চিঠিটা সম্পর্কে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণা নেই। কিন্তু আইনজীবী হিসাবে আপনি নিশ্চয়ই আপনি আগেও শেখ হাসিনার আইনজীবী হিসেবে কাজ করেছেন, সেখান থেকে আপনার কি মনে হয়, কি উদ্দেশ্যে হতে পারে এই চিঠি? না, এটা তো অনুমান করে এমন একটা চিঠি বা একটা বিখ্যাত ল ফার্ম থেকে পাঠানো হয়েছে মর্মে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমি বিষয়টা সম্পর্কে যেহেতু ওয়াকিবহাল না, যে না জেনে না বুঝে মন্তব্য করা বোধহয় ঠিক হবে না আমার জন্য। আপনি চিঠিটা দেখেছেন? না, চিঠিটা না, আমি সোশ্যাল মিডিয়ায় একটা কন্টেন্টসে দেখেছি যে একটা বিখ্যাত ল ফার্ম থেকে একটা চিঠি পাঠানো হয়েছে, কিন্তু চিঠির কন্টেন্টস কি, বিস্তারিত বিষয় সম্পর্কে কারা পাঠিয়েছেন, এই বিষয় সম্পর্কে আমার ধারণা নেই। আচ্ছা,
চিঠিতে বলা হয়েছে মানে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। আমি যেটি বলছিলাম, আমি আপনাকে একটু সামারি করে যদি বলি, পক্ষপাত দুষ্টতা প্রসিকিউশনে সেটি বলা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় ফেয়ার ট্রায়াল হচ্ছে না বা ডিউ প্রসেস সেটি মেইনটেইন করা হচ্ছে না। এরকম অভিযোগগুলো তোলা হয়েছে। এবং অনুপস্থিতিতে বিচার এই বিষয়গুলো অভিযোগ উল্লেখ করা হয়েছে এবং রায় বাতিলের আবেদন করা হয়েছে। এরকম চিঠি দিয়ে রায় হবার পরে কি বাতিল করা সম্ভব রায়? বা মানে এরকম চিঠির কোনো কার্যকারিতা দেখো, থাকে? না আমি তো বললাম যে চিঠিটা সম্পর্কে আমি ওয়াকিবহাল না, কথা বলা ডিফিকাল্ট আমার জন্য। তবে এটুকু বলতে পারি যে এই বিচারটা ছিল সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অবৈধভাবে, এবং তৎকালীন সময়ের সরকারি যে ম্যান্ডেটটা, সেই ম্যান্ডেট ছাড়া রাষ্ট্রপতিকে বাধ্য করে কিছু অধ্যাদেশ জারি করায় আলটিমেটলি এটা পলিটিক্যালি কনভিকশন দেওয়ানো হয়েছে। সেখানে অনেক নিয়ম কানুন মানা হয়নি, প্রসিকিউশন টিম, বিচারক সবকিছু ছিল নিয়মের বাইরে উদ্দেশ্যমূলক। কিন্তু এই চিঠির ভিত্তিতে কি করতে চাওয়া হয়েছে কি না হয়েছে এই বিষয় সম্পর্কে আমার ধারণাই নাই, যেহেতু এর জন্য মন্তব্য করা আমার জন্য ডিফিকাল্ট। মানে আমি যদি আপনাকে ধারণাটা দেই তাহলে কি আপনি সেই বিষয়ে বলবেন যে আমি যেটা বলছি সেটার ভিত্তিতে আপনার মন্তব্য করা সম্ভব কিনা? যদি মানে আপনি সেখানে বলতে পারেন যে আমি যেটি বলছি, আমি আসলে চিঠিটা পড়েছি, পুরোটাই দেখেছি। দেখে বলছি যে এই অভিযোগগুলো করা হয়েছে এবং শেষ পর্যন্ত দাবি করা হয়েছে যেন তার রায় বাতিল করা হয় এবং তার বিরুদ্ধে যেই মানে রায় কার্যকরের কোনো প্রক্রিয়ায় না যাওয়া হয়, এই দাবিটি করা হয়েছে। আহ, এরকমটা কি হওয়া যেহেতু সম্ভব? দেখো, যেহেতু এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা নেই, সেই জন্য এই বিষয়ে আমার বোধহয় আর কোনো মন্তব্য করার অবকাশ নেই। তবে বিচারটা যে অবৈধ হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছিল, বিচারের কোনো নিয়ম অনুসরণ করা হয় নাই, স্বচ্ছতা ছিল না, এবং যেখানে মুক্তিযুদ্ধকালীন অপরাধীদের বিচার করার কথা এবং সেই বিচার প্রক্রিয়াটা শেখ হাসিনা সরকার আমলে হওয়ার কারণে প্রতিশোধমূলক ভাবে এটা করা হয়েছে, এই বিষয়টা আমার কাছে দৃশ্যমান। কিন্তু হয়ে যাওয়া রায় বাতিল করার জন্য চিঠি দেওয়া বা বিষয়টা সম্পর্কে যেহেতু আমি সম্যক অবগত নই, এই জন্য আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আচ্ছা। কিন্তু আপনার কাছে আইনজীবী হিসাবে এটা জানতে চাই যে ধরেন এই যে অনুপস্থিতিতে আপনি বলছিলেন যে প্রক্রিয়া নিয়ে আসলে অবৈধ প্রক্রিয়া আচ্ছা আগে এটা একটু শুনি যে এই যে অবৈধ প্রক্রিয়া হচ্ছে, আমরা দেখেছি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও বলা হয়েছে এটি অবৈধ আদালত, এর অবৈধ রায়, এটা আমরা মানি না। এবং এই অবৈধ প্রক্রিয়ার কারণেই শেখ হাসিনার কোনো রকম রিপ্রেজেন্টেশন বা পার্টিসিপেশন এই মামলার মধ্যেও নাই। কিন্তু তারপর সেই আদালতে এরকম একটা চিঠি পাঠানো, সেই আদালতকে একরকম স্বীকৃতি দেওয়া হয় না? না, আমি সেই আদালতে কে চিঠি পাঠিয়েছে, চিঠির কন্টেন্টস কি কি চাওয়া হয়েছে, আমি যেহেতু অবহিত না, এজন্য আমার বোধ হয় এ বিষয়ে, আমি একজন আইনজীবী, কোনো বিষয় সম্পর্কে পার্সোনালি ধারণা না থাকা সত্ত্বেও কোনো মন্তব্য অনুমান ভিত্তিক করা আমার জন্য সঙ্গত হবে না। আচ্ছা। আর একটা ২ টা বিষয় এই চিঠি সম্পর্কেই জানতে চাই। আমি আপনাকে ধারণা দিয়ে আমার বক্তব্যের উপরে যদি আপনি কোনো মন্তব্য করতে পারেন তাহলে করবেন। আর তাছাড়া মানে যদি একদমই মন্তব্য করার মতো না হয় তাহলে তো নাই। সেটি হচ্ছে এই চিঠিতেই একদম শুরুতে আ আইসিটিকে সম্বোধন করা হচ্ছে ডিয়ার আইসিটি। মানে আমরা যেমন করে আমাদের প্রিয়ভাজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকাকে চিঠি পাঠানো হয়, ঠিক ওরকম করে মনে হচ্ছে ডিয়ার আইসিটি। একটা কোর্টকে কি এভাবে সম্বোধন করা হয় ডিয়ার আইসিটি? মানে এটা কি করা হয়? এটা আমি দেখেই আপনাকে বলছি যে এভাবে। না, আমরা এভাবে কোর্টকে, ইংল্যান্ডেও আমরা তো কমনওয়েলথ ভুক্ত দেশ, এখানেও কিন্তু ওইভাবে করা হয় না। তবে ইংল্যান্ডের কালচারটা একটু ডিফারেন্ট। যেমন আমরা আমাদের কোর্টে গিয়ে ইওর অনার বলি, হ্যাঁ, সাবঅর্ডিনেট কোর্টে, সুপিরিয়র কোর্টে গেলে মাই লর্ড বলি। এখানে কিন্তু এই কোর্টে বলা হয় মিস্টার জাজ, দিস ইজ মাই অ্যাপিল। এখানে কিন্তু ওইভাবে বলা হয় এদেশে। হুম, কিন্তু যে ফার্মটা দিয়েছেন বলে আপনি বললেন, আমি যেহেতু ধারণা নেই, হুম। এই জন্য ধারণা না থাকা বিষয়ে আমি আর এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আচ্ছা, কিন্তু এটা আসলে মানে আন্তর্জাতিক রীতি না। ডিআর আমার আইসিটি মনে হয় এরকম। না কোনো কোর্টকে মিস্টার বা ডিয়ার এভাবে অ্যাড্রেস করা যায়, এটা আমার ধারণা নেই। হতে পারে যে আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রতিশোধমূলক একটি বিচার প্রক্রিয়া, এই বিষয়টি আপনি নিশ্চিত করছিলেন। মানে সেই সময়েও এই চিঠিতেই বলা আছে, সেই সময় আবুল কালাম আজাদ জামাতেতা তার অনুপস্থিতিতে বিচার হয়েছে। ফলে সেটিও এই চিঠিতে মেনশন করা হচ্ছে। মানে তখনও কিন্তু অনেক আপত্তি ছিল দেশে, বিদেশে, আন্তর্জাতিক অঙ্গন থেকে। আপনি কি তখনকারটার বিষয়ে একটু বলতে পারেন যে সেই আপত্তিগুলোকে আমলে নেবার মতো ছিল কিনা বা আপনি তখন আইনজীবী হিসেবে বোধ করেছেন কিনা আসলে অনুপস্থিতিতে বিচার হচ্ছে বা যে আপত্তিগুলো উঠছে সেগুলো সত্যি আমলযোগ্য ছিল? দেখুন, আমাদের 1973 সনের যে আইনটা, সে আইনটাই কিন্তু করা হয়েছিল যে আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা মানবতা বিরোধী অপরাধ করবে তাদের বিচারের জন্য। এখন কেউ কেউ বলে কই আইনের ভিতর তো এই যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে, এই কথা লেখা নাই।
আমি পার্লামেন্টে দুইটা সেশনে ছিলাম, মানে দুইটা পার্লামেন্টে 11-12 ছিলাম। তাছাড়া আমি প্রায় 40 বছরের কাছাকাছি আইন পেশায় আছি। কোন আইন প্রণয়নের সময় কিন্তু আইনের ভিতরে সুনির্দিষ্ট করে লেখা থাকে না যে এই জন্যই আইন করা হয়েছে। যখন কোন আইনকে পার্লামেন্টে উপস্থাপন করা হয় তখন তার প্রেক্ষাপট তুলে ধরা হয়, কি উদ্দেশ্যে আইনটা প্রণয়ন করার জন্য যাওয়া হচ্ছে, সেখানে ডিবেট হয়। পার্লামেন্টের প্রসিডিংস এর ভিতর সবকিছু থাকে। আইনের ভিতর যদি সবকিছু তুলে ধরতে হয় তাহলে আইন হয়ে যাবে এত বড় স্তূপ আকারে। সেজন্য সব লেখা না থাকলেও আমাদের কাদের মোল্লার জাজমেন্টে আমাদের অ্যাপিলেট ডিভিশন কিন্তু স্পেসিফিক্যালি বলে গেছে যে 1973 যে আইনটি হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই অ্যাক্টটাই হয়েছিল উইথ অ্যান ইন্টেনশন অফ দি লেজিসলেচার ফর দি ট্রায়াল অফ দি রিয়াল ওয়ার ক্রিমিনাল কারা, সেটাও কিন্তু ওই জাজমেন্টের ভিতর এক্সপ্লেইন করা আছে। ফলে ওইটা নিয়ে আর বিতর্কের অবকাশ নাই। সেই সময় যে আলোচনাগুলো উঠেছিল, যেমন একটা আলোচনা উঠছিল যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের ওয়াইড স্কোপ রাখা হচ্ছে কিনা। দেখা গেল সরকার আত্মপক্ষ সমর্থনের তাদের লয়ার এনগেজ করার সুযোগ দিয়েছেন, একজনের জন্য একাধিক লয়ার। বড় বড় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে কিন্তু এভাবে লয়ার এনগেজ করার অপরচুনিটি দেওয়া হয়নি। তারপর তাদের জন্য আপিলের প্রভিশন রাখা হলো। আপিলের পরে আর কোনো প্রভিশন ছিল না, অন্য কোনো জায়গায় না, আমাদের মূল আইনেও না। সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে রিভিউ করার সুযোগও দিলেন, অর্থাৎ লয়ের যত স্কোপ তারা এক্সস্ট করার মতো সুযোগ আছে সবটা দেয়া হয়েছিল। আইনের ছোটখাটো বিষয় নিয়ে তারা হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটে হাইকোর্ট ডিভিশন টোটালি অবজারভেশন দিয়ে তাদের সেই রিট পিটিশনকে রিজেক্ট করে বলেছেন যে একটা স্পেশাল ট্রায়াল, যেখানে ওয়ার ক্রিমিনালদের বিচার করা হবে এবং সেই বিচার প্রক্রিয়াটা কি হবে সেখানেও প্রসিডিউরে বলা আছে, এবং এই আইনকে অন্য কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের বিচার প্রক্রিয়াকে বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি বা অন্যান্য কার্যবিধিতে যে বিচার করা হয় সেই জাতীয় আইনের সঙ্গে এটাকে কম্পেয়ার করা যাবে না। এটা উল্লেখ করে আমাদের কনস্টিটিউশনে কিন্তু সেভিং ক্লজ, এটা সেভিংস দেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ওই কথাগুলো উল্লেখ করেই কিন্তু তাদের রিট পিটিশন খারিজ করে দিয়েছিল। ফলে ওই সময় তাদের কিছু লবিস্টরা বাইরে থেকে বিভিন্ন রকম কথা বলেছে, কিন্তু বড় আকারের কোনো বিতর্ক ওঠে নাই। তারা নিজেরা যে সাক্ষ্য দিতে চেয়েছে সে সাক্ষ্য দেওয়ারও কিন্তু সুযোগ তাদের দেওয়া হয়েছে। সমস্ত কিছু ইউএন থেকে এই চিঠিতেই বলা হচ্ছে যে তখনও আসলে ইউএন থেকে উদ্বেগ জানানো হয়েছিল এই যে আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে, এবং তখনও আন্তর্জাতিক সংস্থা থেকে এসেছিল এরকম কিছু। আপনি বলছেন লবিস্ট, এখনো যেগুলো হচ্ছে সেগুলো কি লবিস্টের থেকেই আসছে? মানে এখন এখন তো কোনো লবিস্ট কোথাও যা কেউ ইনগেজ করেছে, ধরেন মীর কাশেম আলী, তারপর আবুল কালাম আজাদ, অন্যদের ইন্টারেস্টে যে লবিস্ট নিয়োগ করা হয়েছিল তারা কিন্তু এডমিট করেছে, এবং সেই সময় লবিস্টকে যে টাকা পে করা হয়েছিল সেই রিসিপ্টের কপি পর্যন্ত পার্লামেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়েছিল। তারা কিন্তু সেটা চ্যালেঞ্জ করেন। ভেরি রিসেন্টলি জামাতের একজন নেতা লন্ডনে থাকেন, তিনি কিন্তু লবিস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে লন্ডনের একটা টেলিভিশনে বলছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ লবিস্ট নিয়োগ করেছি, এবং সেই লবিস্ট যারা নিয়োগ হয়েছিলেন তার ভিতরে একজনকে কিন্তু সরকার পক্ষের বিশেষজ্ঞ হিসাবে এই শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে সেই ট্রাইব্যুনালই তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কিন্তু কোনোদিন অস্বীকার করেন নাই যে আমি লবিস্ট হিসাবে নিয়োজিত হইনি। ফলে এই সময় লবিস্ট নিয়োগ করা হয়েছে এরকম কোন স্পেসিফিক শব্দ আমি কোন জায়গা থেকে পাইনি, বরং সেই সময় কে লবিস্ট ছিলেন যিনি ট্রাইব্যুনালে নিযুক্ত হলেন একটু স্পষ্ট হই। টবি কিডম্যান, যাকে স্পেশালি এনগেজ করা হয়েছে, তাকে তো লবিস্ট নিয়োগ করেছিল, এবং সেই নিয়োজিত লবিস্ট সেই সময় বাংলাদেশে যেতে পারে না, কারণ বার কাউন্সিল অ্যাক্টে বাইরের লয়ারকে তখন অ্যাপ্রুভ করা হয়নি, লতেই ছিল না। সেই ব্যক্তিকে ইংল্যান্ড থেকে নিয়ে বর্তমানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার প্রসিকিউশনে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসানো হয়েছে। যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে লবিস্ট হিসাবে নিয়োগ হয়েছিলেন সেই ব্যক্তিকে শেখ হাসিনা এবং তার সহকর্মীদের বিচার প্রক্রিয়ার প্রসিকিউশনে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে কি জাতীয় একটা দীর্ঘ প্রক্রিয়ায় মেটিকুলাসলি এটা করা হয়েছে সেটার একটা দৃশ্যমান অবস্থা এখান থেকে প্রতীয়মান। আপনি বলছিলেন যে তখন সেই যুদ্ধাপরাধের বিচার সময় যে এই সুযোগ সুবিধাগুলো আইনগতভাবে তাদেরকে সব রকম সুবিধা দেওয়া হয়েছে, এখন কি সেগুলো বন্ধ করে রাখা হয়েছিল? ধরুন শেখ হাসিনা বা তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল কথাটাই আমরা বলি, যদিও নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, কিন্তু আপনার দর্শক শ্রোতাদের বোঝার জন্য আমি সংক্ষেপে বললাম যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল। তো সেইখানে বিচারক হিসাবে যারা নিয়োজিত হবেন তাদের কোয়ালিফিকেশন থাকতে হবে হাইকোর্ট জজ অথবা হাইকোর্ট জজ হওয়ার উপযুক্ত হতে হবে। দেখেন, একটা ট্রাইব্যুনালের
চেয়ারম্যান করা হয়েছে যাকে, তিনি হাইকোর্ট জজ থেকে রিটায়ার্ড করে গেছেন, তাহলে তিনি তো আর হাইকোর্ট জজ হওয়ার মতো কম্পিটেন্ট আর থাকলেন না। রিটায়ার্ড করা ব্যক্তিকে এনে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ব্যক্তিকে, যিনি একজন যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী লয়ার হিসাবে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে অ্যাপিয়ার করছিলেন হাইকোর্ট জজ হিসেবে রিটায়ার্ড করার পরে, দ্বিতীয় ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান, তিনি ডিস্ট্রিক্ট জাজ থেকে রিটায়ার্ড করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করেছেন, মানে লিগ্যাল প্রফেশনের যে কন্টিনিউশনটা থাকে সেটা না থাকা সেই ব্যক্তিকে এনে সেখান থেকে এনে বসিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েই তাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে। এখন আইন হচ্ছে তিনি হাইকোর্টের জজ হবেন অথবা হাইকোর্টের জজ হওয়ার জন্য কম্পিটেন্ট হবেন। এখন হাইকোর্টের জজ বলতে আমাদের হাইকোর্টে কিন্তু প্রায় 100-র কাছাকাছি জজ আছে, তাদের কেউকে না দিয়ে এই যে যিনি ইউনিভার্সিটির টিচার হিসাবে ডিন হিসাবে জয়েন করছিলেন রিটায়ার্ড করার পরে, তাকে নিয়ে আসার পরে সেই ব্যক্তিকে, তখন কিন্তু তিনি এডিশনাল জজ, পূর্ণাঙ্গ জজ না, আর্টিকেল 95 অনুযায়ী, অর্থাৎ তিনি হাইকোর্টের জজ হবার জন্য যে কনফার্মেশনের জন্য তার পারফরমেন্স শো করতে হবে, একটা জাজমেন্টও তিনি কোনদিন হাইকোর্টে দেননি। তার একটা ট্রাইব্যুনাল চেয়ারম্যান, আর একটা ট্রাইব্যুনাল চেয়ারম্যান করা হলো নজরুল ইসলাম চৌধুরীকে, যিনি বহু আগে হাইকোর্টের জজ হিসেবে রিটায়ার্ড করে গেছেন, অর্থাৎ তার বয়স 67 হয়ে যাওয়ার পরেও বাড়িতে যাওয়া লোককে ধরে এনে ট্রাইব্যুনালে বসা হয়েছে। এই প্রক্রিয়াটা কেন করা হয়েছিল? হাইকোর্টে কি বিচারক ছিল না? ছিল, তাদের আনা হয়নি যে মন মতো বিচারক বসানো হবে। আবার সেখানে প্রসিকিউশন টিমে করা হয়েছে যুদ্ধ অপরাধীদের পক্ষে যারা লয়ার ছিলেন তাদেরকে প্রসিকিউশন টিমে চিফ প্রসিকিউটর অন্যান্য বসানো হয়েছে। ফলে সেই সময়ের প্রেক্ষাপটটা, এই সময়ের প্রেক্ষাপটটা এই একটা পার্ট। আর দ্বিতীয়টা হচ্ছে 71-এর যুদ্ধ অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে যাদের এখন বিচার করার নামে আনা হয়েছে, শেখ হাসিনা সহ অন্যান্যরা, এরা কি 71-এর যুদ্ধ অপরাধে কোনো অপরাধ করেছেন যুদ্ধকালীন সময়? তাদেরকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হচ্ছে, বিচার হচ্ছে। মানবতা বিরোধী অপরাধটাকে লিঙ্ক করতে হবে, বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। বলা হয়েছে যুদ্ধকালীন সময়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল। এখন ডেফিনেশনের ভিতরে সবকিছু কিন্তু এখানে থাকে না। যে কোনো ল, আমি বিগিনিং এ বললাম, ল প্রণয়নের সময় পার্লামেন্টে যখন ল উপস্থাপন করে কনসার্ন মিনিস্টার, তখন কিন্তু বড় একটা অধ্যায় সেখানে উপস্থাপন করা হয় যে এই লটা কেন তৈরি করা হচ্ছে, এবং সেটার ইন্টারপ্রিটেশন কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন কাদের মোল্লার কেসে দিয়ে দিয়েছেন যে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এই লটা করা হয়েছিল। সেই জায়গার থেকে যদি আপনি দেখেন তাহলে বিচ্ছিন্নভাবে শুধু মানবতা বিরোধী বললে, এই জাতীয় অপরাধ যদি আপনি এটাকে অফেন্স ধরে নেন তাহলে পেনাল কোডে বিচার করার প্রক্রিয়া ছিল, সেদিকে কেন গেলেন না? 71-এর যুদ্ধ অপরাধের মানবতা বিরোধী অপরাধ যেটা, সেইটাকে দিয়ে এইটার সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করা হলে এটা লিগালি অ্যাকসেপ্টেবল। এই কথাগুলো ধরেন এখন যেমন চিঠি দিয়ে বলা হচ্ছে, তো তখন আদালতে কেন গিয়ে বলার চেষ্টা করা হলো না? ধরেন জেরাই খান পান্না পরবর্তীতে আইনজীবী হিসেবে দাঁড়াতেও চাইলেন, তিনি আওয়ামী লীগের পক্ষে খুব শক্তভাবে বিভিন্ন সময় কথা বলেছেন, তিনিও দাঁড়াতে চেয়েছিলেন, তাকেও সমর্থন দেয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে। কেন, মানে আদালতে কেন এই কথাগুলো বলার প্রক্রিয়া বা চেষ্টা করলো না শেখ হাসিনার পক্ষ থেকে? ধরুন, যে আদালতের ফরমেশনটাই অবৈধ হয়েছে, মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করে আদালতের আঙ্গিকে নতুন কিছু সংযোজন করা হয়েছে, বিচারক নেওয়া হয়েছে নিজেদের মতো করে। একজন বিচারক আছেন, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্টের একটা ইউনিটের নেতা, তাকে যেদিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পরের দিন সেখানে তাকে মেম্বার করে দেওয়া হয়েছে। আর কয়েকজনের কথা তো আমি বললাম। ফলে যেখানে আমি পরিষ্কারভাবে বুঝতেছি যে ফরমেশন অফ ট্রাইব্যুনাল উইথ এ ম্যালাফাইড মোটিভ 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা যাবে কি অবস্থায়? শেখ হাসিনা কি বাংলাদেশে থাকার মতো অবস্থা ছিল? যেখানে ছাত্র শিবিরের সাবেক কেন, মানে যাকে আপনারা শুরু থেকেই অবৈধ বলছেন সেখানে এখন চিঠি দিয়ে এগুলো বলার উদ্দেশ্য? এই চিঠিটা সম্পর্কে আমি জানি না, বিধায় তো আমি বললাম যে এটাকে আমি ডিফেন্ড করা বা ডিফেন্ড না করা, এটা আপনাকে আমি কনফার্ম করতে পারি। মোহাম্মদ এ আরাফাত তিনিও বিষয়টা কনফার্ম করেছেন যে হ্যাঁ এটা তিনি পাঠিয়েছেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যেহেতু চিঠি পাঠানো হয়েছে এবং এটি যেহেতু নিশ্চিত হওয়া যাচ্ছে, মানে যেই আদালতকে আপনারা অবৈধ বলেন সেই আদালতে আবার চিঠি পাঠিয়ে নানান রকম, মানে আদালতে নানান অভিযোগ তুলে ধরছেন যেগুলো না, আমরা এই চিঠিটা সম্পর্কে আমার ধারণা নেই, এজন্য ইট উইল বি ডিফিকাল্ট ফর মি টু মেক এনি কমেন্ট ইন দিস রিগার্ডস। কিন্তু আমি এটা বলতে পারি, শেখ হাসিনা বাংলাদেশের ট্রাইব্যুনালে যে ট্রায়াল ফেস করার মতো মানুষ, তাকে যখন বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না 1/11-এর সময়, তার সমস্ত ক্যারিয়ারকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তিনি সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু বাংলাদেশে গেছিলেন, তিনি বিদেশে বসে থাকেননি, এবং তিনি বিদেশে বসে থাকা মানুষ না।
তাকে 21 আগস্টের গ্রেনেড হামলার পরে তার আত্মীয় স্বজনরা অন 11-এর কোর্টে, আমি তখন তার লয়ার ছিলাম, তারা বলছিল যে তুমি এই ট্রায়াল ফেস করার দরকার নয়, তুমি এদের সঙ্গে সমঝোতা করে দেশের বাইরে চলে যাও। তিনি কিন্তু দেশের বাইরে চলে যেতে চাননি। ফলে ট্রাইব্যুনালে গেলে তুমি তো পথের মধ্যেই তো তাকে মবের দ্বারা তাকে মেরে ফেলা হবে। এবং যারা 2024-এর অগস্টের ঘটনার সঙ্গে জড়িত, তারা কিন্তু বহু টেলিভিশন ইন্টারভিউ দিয়ে বলছে যে আমাদের টার্গেট গণভবন বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য মেটিকুলাস ডিজাইনে তারা যে অ্যারেঞ্জমেন্টটা করছিল, আপনি কি মনে করেন শেখ হাসিনা গিয়ে সেই তাদের মবের হাতে পড়ে তার জীবনটা সেখানে বিসর্জন দেওয়া এটা ওয়াইজ হতো? এক হলো ট্রাইব্যুনালটা বিতর্কিত, অবৈধ। দ্বিতীয় হচ্ছে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, একটা তাহলে মবক্রেসি এখন কি এস্টাবলিশ হয়েছে। এখন কি আসলে তিনি দেশে ফিরে গিয়ে বিচারের সম্মুখীন হতে চান? কারণ এই চিঠিতেই একটা জায়গায় বলা হচ্ছে যে শেখ হাসিনা আসলে মিনিংফুল পার্টিসিপেশন, মানে কি দাবি করছেন, এই চিঠির দাবিটা কি বা আবেদন কি, মিনিংফুল পার্টিসিপেশন যেন পরবর্তীতে করতে পারেন এবং তার পছন্দের আইনজীবী যেন নিয়োগ দেওয়ার সুযোগ পান, সেই কথাও বলা হয়েছে। এবং আইনজীবী এবং আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত তাদের নিরাপত্তা দেবার কথাও এই চিঠিতে বলা আছে। মানে এই নিরাপত্তাটা কি চান তিনি, ফিরতে চান বা মামলা মোকাবেলা করতে চান? ডেফিনেটলি তিনি ফিরতে চান, অবশ্যই তিনি ফিরতে চান। তবে এই জায়গাটা আপনি বিভিন্ন আলোচনায় আপনি লক্ষ্য করেছেন যে একসঙ্গে 83 জন আইনজীবীকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়, এবং যারা একটু আওয়ামী লীগের নাম আছে তাদের সবাইকে জেলের ভিতর পাঠিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতাদের, আমির হোসেন আমুর লয়ার হয়েছিলেন, স্বপন নামক একজন লয়ার, তাকে বিচারকের সামনে মারধর করে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে বাইরে ফেল করে দেওয়া হয়েছে। আনিসুল হক আইনমন্ত্রী ছিলেন, তাকে নারায়ণগঞ্জ কোর্টে নিয়ে পুলিশের বেষ্টনীর ভিতরে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে, দীপুমণিকে অ্যাসল্ট করা হচ্ছে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে মরণাপন্ন অবস্থা করেছিল। তা যেখানে কোর্টের এনভায়রনমেন্টটাই নাই, লয়ার এনগেজ করতে পারতেছি না, এবং যেখানে বিচারকদের ধমকি দিয়ে বলা হয় তুমি এখন বাড়ি চলে যাবে, না হলে তোমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হবে, চিফ জাস্টিস সহ সকল বিচারকরা চলে যায়। একদিনে 18 জন সাবঅর্ডিনেট কোর্টের সিনিয়র বিচারকদের জোর করে আইন বহির্ভূতভাবে তাদের রিটায়ারমেন্ট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রায় 20 জন বিচারককে অপসারণ অথবা ডিজিএফআই ডেকে বলতেছে রিজাইন দেন, তা নাহলে আপনার পরিস্থিতি ভয়াবহ হবে। এই পরিস্থিতিতে কোন কোর্টের কাছে শেখ হাসিনা যাবেন? তিনি শেখ হাসিনা দেশে যেতে চান, তিনি ইনগেজ করতে চান তার লয়ারকে, কিন্তু ধরেন যদি সেটি সেই তো আপনি 5ই অ্যাটমসফিয়ারটা থাকে। আগস্টের পরপরের অবস্থা বলছেন, তখন আসলে একটা মব কালচারের অবস্থা আমরা সারা মানে দেশে বিদেশি মিডিয়াতে আলোচিত হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতির কথা বলছি, যে সরকার পরিবর্তন হয়েছে বা আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডাও হয়ে এসেছে, এখন কি আসলে দেশে ফেরার পরিকল্পনা করছেন কিনা, যে কারণে এই নিরাপত্তা চাওয়া, আইনজীবী সহ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা সবার নিরাপত্তা চাওয়া, এটা কি উদ্দেশ্য? রিসেন্ট পাস এক্সাম্পল, এম আমিনুদ্দিন অ্যাটর্নি জেনারেল ছিলেন শেখ হাসিনার সরকার আমলে। তাকে অনেকেই মনে করে তিনি কোনো আওয়ামী লীগ করেন না, কিন্তু লয়ার হিসাবে সে ভালো। এবং বিএনপির আইনজীবী নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমিন স্যার সর্বজন গ্রহণযোগ্য। তাকে ছোটখাটো মামলায় আসামি করা হয়েছে, যে মামলাগুলো ঠুনকো, কোর্টে নাকি মারামারি হয়েছে এই জাতীয়, সেই মামলায় তিনি আগাম জামিন চাইতে কোর্টে আবেদন করলেন। এই আবেদন করার পরে ভয়ঙ্কর পরিস্থিতি কোর্টে সৃষ্টি করলো। বিএনপি জামাতের লয়াররা বললেন যে তিনি কোর্ট অঙ্গনে আসলে তার পরিস্থিতি ভয়াবহ হবে, তাকে কোর্টে যেতে দিল না। তো সিচুয়েশনের চেঞ্জটা কোথায়? এটা আমি আজ থেকে 3 দিন আগের ঘটনা বললাম। এবং দেশের সর্বোচ্চ আদালতে কোন প্রোটেকশন পাবেন, তিনি কোর্টে যে সারেন্ডার করবেন, প্রয়োজনে বেল না দিয়ে তাকে জেলখানায় পাঠাবে, কিন্তু তিনি কোর্টে কিন্তু যেতে এটা পারবেন এটা না। যেমন আপনি একটা ঘটনার কথা বললেন, আরো তো অনেক ঘটনা হচ্ছে, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা জন্য বিএনপির মানে আইনজীবীরা তারাও দাঁড়াচ্ছেন এবং অনেক ক্ষেত্রে জামিনও হচ্ছে, এরকম ঘটনাও তো ঘটছে একই সাথে। আপনি কি বলতে পারেন আওয়ামী লীগের উল্লেখযোগ্য আমি একটা উদাহরণ বলি, বাংলাদেশের খ্যাতিমান একজন চিকিৎসক, শিশু চিকিৎসক ডক্টর এম এ আজিজ, তাকে সিরাজগঞ্জের সমস্ত মামলায় বেল দিয়ে দিয়েছে, সবাই জানি উনি একটা প্রফেশনাল লোক। জেলখানা থেকে বের হওয়ার পরে তাকে রাস্তায় মারধর করে মেরে ফেলার উপক্রম। তখন পুলিশ এসে তাকে উদ্ধার করলো। পুলিশ বললো ওনার বিরুদ্ধে তো কোনো মামলা নাই, আমরা ওনাকে কিসের উপর আটকে রাখবো? বলে তা জানি না, ওনাকে জেলে পাঠাতে হবে। তখন তারা জোর করে আবার তাকে জেলে পাঠিয়েছে, জামিন হওয়ার পরে তিনি বের হতে পারতেছেন না। এই সিনারিও কিন্তু বাংলাদেশের। যে আপনি বিচ্ছিন্ন অবস্থা কিন্তু কোনো জায়গায় না। আপনি উল্লেখযোগ্য একজন নেতার কথা বলেন যে আওয়ামী লীগের কোন নেতা বা একটা ইউনিটের কেউ বের হয়ে আসতে পারছে, এরকম দৃষ্টান্ত কিন্তু নাই। আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি প্রতিনিয়ত বার কাউন্সিলে ছিলাম, সারা বাংলাদেশের কোর্ট কাছারি সম্পর্কে জানি। আমাদের সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া 27 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করে 2 জনাকে স্পট থেকে ধরে নিয়ে গেছে লয়ারকে। কাজে লয়াররাও কোথাও নিরাপদ না। তো শেখ হাসিনা তো অনেক দূরের কথা। জি। এখন ধরেন
পথটা নিশ্চয়ই কণ্টকাকীর্ণ। ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি এবং জামায়াতের জন্য আসলে পথটা কণ্টকাকীর্ণ ছিল। অনেক মামলায়, হয়রানিমূলক মামলায় প্রতিদিন মানে বিএনপি নেতারা বলেন যে আদালতে বিচারক উপস্থিত না থাকলেও তাদেরকে আসলে যেতে হতো সবসময়, আদালতের বারান্দায় তারা থাকতেনই। এই অবস্থায় তারাও ছিলেন। ফলে পথ যে খুব সুগম হবে তা তো না। কিন্তু এর মধ্যে দিয়ে আপনারা অ্যাপ্রোচ করবেন কিনা, আপনাদের মামলাগুলোর জন্য কাজ নিশ্চয়ই করছেন বা কিভাবে করছেন সেটাও একটু জানতে চাই। এই সাথে সাথে আপনারা মানে দেশে ফেরার প্রক্রিয়ার জায়গাটাও জানতে চাই। মামলাগুলো কি আগাতে যাচ্ছেন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, মানে রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা, সেটির জন্য ওঠানোর জন্য আপনারা আদালতে কোনো দাবি করবেন কিনা, আবেদন করবেন কিনা? দেখুন, এক একটা করে আসি। প্রথম হচ্ছে, সেই সময় বিএনপির কোন নেতারা কোর্টে যেতে পারেন নাই এমন কোন দৃষ্টান্ত কোথাও নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির নেতা সমবিহারে 150-200 কর্মী নিয়ে আদালতে গেছেন, আদালত থেকে বেরিয়ে আসছেন, নিম্ন আদালতে বেল না পালে হাইকোর্টে পেয়েছেন, সুপ্রিম কোর্টে পেয়েছেন। এমনকি আমিও বিএনপির অনেক নেতাদের তখন লয়ার হিসেবে ইংগেজ ছিলাম, মামলা করেছি। কোন আদালতে তারা যেতে পারবেন না, আবেদন করতে পারবেন না। এই জাতীয় ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই মবক্রেসি ইউনূস জামানা এবং তার পরবর্তীতে এখন যেটা হচ্ছে, এর বাইরে কিন্তু কোথাও হয়নি। ফলে আমরা অ্যাটমসফিয়ারটা চাচ্ছি। সেই সময়ের পরিস্থিতিতে অনেক মিথ্যা মামলা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। নানাভাবে মিথ্যা মামলা অনেকে করতে পারে, অনেক ঘটনার সঙ্গে রং ইনফরমেশন আসে। যেমন একটা মামলার কথা বলি, মৎস্য ভবনের সামনে একটা মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টের বারের প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন সহ অন্যান্যরা আসামি হয়েছিলেন। সেই মামলার আমি তাদের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলাম। সেই মামলার তদন্ত করে পুলিশ বলেছে এই ঘটনায় তারা জড়িত ছিল না, যারা মামলা করেছে এটা সঠিক না। এটি এখন কি সেই সিনারিও? একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন? ছোট্ট করে মাঝখানে জিজ্ঞাসা করি, আপনি তাদের পক্ষে যেমন স্ট্যান্ড নিয়েছিলেন, একটা ভুয়া বা মামলা হয়েছিল সেই ক্ষেত্রে, এখন আপনার পক্ষে কি এরকম তারা কেউ স্ট্যান্ড নিচ্ছেন কিনা, তারা আপনার সহকর্মী? আমাদের সহকর্মী বলে এম আমিন উদ্দিন, যার দ্বারা অনেকে উপকৃত হয়েছেন। বিএনপির নেতারা ফেসবুকে লিখতেছেন যে আমিন উদ্দিন আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল হওয়া সত্ত্বেও তিনি আমাদের এইভাবে উপকার করছেন, কিন্তু তিনি কোর্টে আসলে ফ্যাসিস্ট আসা হবে, তাকে আমরা কোর্টে ঢুকতে দেবো না। আমার অবস্থা তো আর কি হতে পারে? সিনারিওটা এরকম। আমরা আশা করি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে, আমরা আশা করি যে তারা অন্তত বিচার প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবেন না, বিচার প্রক্রিয়াটাকে ইন্ডিপেন্ডেন্টলি চলার সুযোগ করে দেন। আমরা যাব, আমরা সেখানে আমাদের অবস্থানটা তুলে ধরবো আদালতের কাছে। আমার বিশ্বাস যে ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা যদি থাকে, আমরা সবাই যারা টুকটাক বাইরে আছি সবাই ফিরে গিয়ে আমরা কন্টেস্ট করতে চাই। এজন্য আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও দেশে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু দেশে যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে প্রতিমধ্যে তাকে মেরে ফেলবে না, প্রতিমধ্যে তিনি মবের দ্বারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন না, এই গ্যারান্টিটা কে দেবে? সেই গ্যারান্টিটা আমরা নির্বাচিত সরকারের কাছে আশা করি। জি, মানে বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবেন না, এই আশ্বাসটা আপনারা চান এই সরকারের কাছে। মানে একদম নিয়ন্ত্রণ করার, আপনাদের সময়ও তো বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রিতই ছিল, এখন সেরকম একটা পরিস্থিতি চান নাকি তার চেয়েও ভালো কিছু আপনারা এই সরকারের কাছে আশা করছেন? শারমিন, আপনি বাংলাদেশের অনেক কিছুর সঙ্গে ওয়াকিবহাল। আমি একটা উদাহরণ দিই। 2 বছরের জন্য বিচারক নিয়োগ করা হয় সুপ্রিম কোর্টে। 2 বছরে তার পারফরমেন্স অ্যাসেস করা হয় যে তিনি অতিরিক্ত বিচারপতি হিসাবে কি কি ভালো কাজ করলেন, তাকে কনফার্ম করা যাবে কিনা। যদি কনফার্ম করার মতো না হয় তাকে বাদ দেওয়া হয়, অথবা তাকে আর 1 বছর এক্সটেনশন দেওয়া হয়। আপনি বাংলাদেশের ইতিহাসে না, ভারত উপমহাদেশের ইতিহাসে শুনেছেন যে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া বিচারকদের 1 বছরের মাথায় কনফার্ম করে দিচ্ছে। ইতিমধ্যে অনেক কোনো জাজমেন্টই দেয় নাই। এবং তারা কারা? যেহেতু তারা কনফার্ম হয়েছে, আমি একজন আইন অঙ্গনের মানুষ, কনফার্ম বিচারকের প্রতি আমি সম্মান রেখে বলছি, তাদের নিয়োগটাও ছিল সম্পূর্ণরূপে পলিটিক্যাল নিয়োগ। কিন্তু 2টা বছর পর্যন্ত তারা তার যোগ্যতার প্রমাণ দেওয়ার আগেই তাদের কনফার্ম করে ফেলা হচ্ছে। সেই ব্যক্তিদের বসিয়ে রেখে সিনিয়র বিচারকদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং অধিকাংশ বিচারকদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, রিজাইন দিতে বাধ্য করা হচ্ছে। এই সিনারিওটা তো আমাদের সময় ছিল না। দেখেন, আমি একটু সরি, তখন আমি তৎকালীন চিফ জাস্টিস এস কে সিনহা, তাকে তো আমি একটা তাকেও উদাহরণ তো শুধু আপনাকে ডিজিএফআই বলি। সেখানেও তো কিছু ইনভলভমেন্ট ছিল, তার চলে যাওয়াটাও তো মানে খুব আমি সুস্থ আপনার ছিল এই না। প্রসঙ্গটা যাব। আমি আপনার সঙ্গে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 3টি কন্টেম্পট মামলা হয়েছিল। একটা অ্যাপিলেট ডিভিশনে, হাইকোর্ট ডিভিশনে, একটা ছিল জাস্টিস সৈয়দ আমিরুল ইসলামের কোর্টে, আর একটা জাস্টিস এম হকের কোর্টে। তখন কিন্তু তিনি সিটিং প্রাইম মিনিস্টার। এই বিচারকরা তাদের মতো করে জাজমেন্ট দিয়েছেন। তাদের একজন বিচারককেও কোর্ট অঙ্গনে যেতে পারবে না, রিজাইন দিতে হবে,
এ জাতীয় পরিস্থিতির মোকাবেলা করতে হয় নাই। তবে জাস্টিস এস কে সিনহার কথাটা আপনি বলছেন, অবশ্যই এস কে সিনহার ঘটনাটা ডিফারেন্ট ছিল। আমি সেই ঘটনার অনেক প্রসঙ্গে অবজার্ভ করেছি, উইটনেস করেছি। যখন এস কে সিনহার কলিগরা, তার সহকর্মীরাই বললেন যে এই বিচারকের সঙ্গে আমরা কোনোভাবে কোর্টে বসবো না, কারণ তারা কিছু নৈতিকতা অন্যান্য ডকুমেন্ট পেয়েছেন, তার উল্লেখ করে তারা বললেন উনি যদি থাকেন ওনার সাথে আমরা কোর্টে বসবো না। এবং সেই এখন কি সেই ডকুমেন্টগুলো সিনারি? পুরনো ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টগুলো ঠিক সেই সময় অ্যারাইজ করে নাই। আমি কথাটা বলছি যে আমার কথাটা কিন্তু ওই জায়গায় না, আমি বলছি যে তার কলিগরা তার সঙ্গে বসতে চায় নাই, কিন্তু বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, চিফ জাস্টিস, তার কি কোনো কলিগ বলছিল যে আপনার সঙ্গে আমরা বসবো না, আপনি রিজাইন দেন? আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্ররোচনায় কোর্ট অঙ্গনে গিয়ে মব বাহিনী বলছে আপনার ফ্যামিলি রক্ষা হবে না, কোর্ট পুড়িয়ে দেবো, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেবো, আপনার বাড়িঘর পুড়িয়ে দেবো, প্রয়োজন ফিজিক্যালি অ্যাসল্ট করব। এই পরিস্থিতি কি হয়েছিল কখনো আমাদের সময়? না, এই পরিস্থিতি হয়নি। টুকটাক যেটা ঘটেছে, আমি অস্বীকার করবো না, আমি ব্লাইন্ড না, সেটাও অনাকাঙ্ক্ষিত ছিল, সেটা হওয়া ঠিক হয়নি। জি। তাহলে আসলে এই জায়গাটায় আসি যে আপনারা তাহলে এখন আইনি সহায়তা খুব একটা পাচ্ছেন না দেশের আইন আদালতের কাছে। এখন খুব একটা আইনি সহায়তা পাচ্ছেন না সরকার পরিবর্তনের পরেও, মানে কোনো পরিবর্তন হয়নি? বরিশাল বার অ্যাসোসিয়েশনের একাধিকবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তালুকদার মোহাম্মদ ইউনূস, তিনি একটা মামলায় কোর্টে গিয়ে বলছেন আমাকে জামিন দেন। সেই মামলার অন্যান্য আসামিরা আগেই জামিনে আছে। মামলা কি 2014 সালের ঘটনা, মামলা হয়েছে 2025-এ এসে 2014 সালের ঘটনা। কি রাস্তায় মারামারি হয়েছে, মারামারি, মার্ডার না। সেই মামলায় ম্যাজিস্ট্রেট দেখলেন যে আমাদের তো প্রিন্সিপাল আছে যে যদি কোনো সেম ফুটিং এর আসামি বেলে থাকে তাহলে অন্য আসামি এন্টাইটেল টু বি এনলার্জড অন বেল, তাকে বেল দিলেন। পরের দিন সেই বিচারককে কি করা হয়েছে আপনি মিডিয়ায় দেখেছেন। কাজে এখন কোন বিচারক আমাদের নামগন্ধ আছে এমন কাউকে বেল দেওয়ারও দুঃসাহস রাখে না, কারণ বেল দিলে পরের দিন তিনি থাকতে পারবেন না। চট্টগ্রাম ম্যাজিস্ট্রেসিতে একটা কমপ্লেন যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বললো যে এটা ইনকোয়ারি করতে দিই, না আপনাকে ডাইরেক্ট এফআইআর করতে দিতে হবে। এরকম ভাবে ছিল তো কোর্ট টুকটাক এখন কিছু ইতিহাস। ডিকটেশনে তারেক চলছে। রহমানকে খালাস দেয়া সেই বিচারক, তাকে দেশ ছাড়তে হয়েছে, পরবর্তীতে তিনিও সেই বিষয়ে বিস্তারিত বলেছেন। মানে কিছু ঘটনা তো আপনাদের সময়ও ছিল, মানে আওয়ামী আমি লীগের কিন্তু সময়। আপনাকে বলছি যে কিছুই ঘটনা, এটা কিন্তু আমি বলিনি। আমি বলছি যা ঘটেছে তার সেটা মাত্রা বেড়েছে। অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু এখন যেটা ঘটতেছে এই অবস্থা নিশ্চয় নেই। শেখ হাসিনার বিরুদ্ধে জাজমেন্ট দেওয়া বিচারকরা নির্বিঘ্নে কোর্ট করে ইন ডিউ প্রসেস তাদের বয়স শেষ হওয়ার পর রিটায়ারমেন্টে গেছেন। কেউ কোনো মামলায় পড়েন নাই। চিফ জাস্টিস খায়রুল হকের মতো হত্যা মামলায় হ্যান্ডকাপ দিয়ে তাদের কখনো কোর্টে নেওয়া হয়নি। এই দৃষ্টান্ত কিন্তু শেখ হাসিনার সময় হয়েছে। বিচ্ছিন্ন আপনি যেটা বললেন তারেক রহমানের বিচার, এস কে সিনহার, যদিও প্রত্যেকটারই বিভিন্ন রকম দিক আছে, আলোচনার অবকাশ রাখে, কিন্তু আমি বলছি যে যেটা হয়েছে সেটা হয়তো অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু এখন যা হয়েছে 18 জন বিচারককে সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসর আইনে তাদেরকে লেখা আছে সেকশন 5-এ যে এরা সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে এরা পড়বে না বিচারক, তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা রিড করতে গেলে বলা হয়েছে কোর্টের বারান্দা আসলে বাড়ি ফিরে যেতে পারবে না। এভাবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে সাবঅর্ডিনেট কোর্ট, হাইকোর্ট ডিভিশনের বিচারকদের মোটামুটি মবের উপরে, দেখেন কোর্টের ভিতরে ডিম ছুড়ে মারছে একজন বিচারক আশরাফুল কামাল মুখের উপরে, সুপ্রিম কোর্টের বিচারক চিফ জাস্টিস নির্বাক, তিনি বললেন কামাল সাহেব আপনি ছুটিতে যান। তো প্রোটেকশন যিনি দেবেন রিফাত সাহেব, তিনি তাকে বলেন আপনি ছুটিতে চলে যান। এই অবস্থাটা তো শেখ হাসিনার সময় কিন্তু হয়। এখন কি, আমি আমার সেটাই আমার বলছি। প্রশ্নটা এখানে, এখন কি পরিস্থিতির পরিবর্তন একদমই হয় নাই? মানে যা ছিল 5ই আগস্টের পর এখনো ঠিক তাই, নাকি একটু ভালো হয়েছে, নাকি আমরা মনে খারাপ হয়েছে? করেছিলাম, না আমরা মনে করেছিলাম পরিবর্তন হবে, কারণ যেভাবে নির্বাচন হোক, যদিও এই নির্বাচনে জামাত বলে ভোট কারচুপি হয়েছে, বিএনপির নেতারা বলে ভোট কারচুপি হয়েছে, দুই পক্ষই বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপরেও আমরা মনে করি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, পরিস্থিতি স্বাভাবিক হবে, অন্তত পলিটিক্যালি কম্পিটিশন হোক, পলিটিক্যালি কন্টেস্ট হোক। সেই জায়গায় দেখলাম দেশের অ্যাটর্নি জেনারেলকে কোর্টে যেতে দেওয়া হবে না। এ কথা যদি তারা প্রকাশ্যে বলেন এবং সেখানে ল এনফোর্সিং এজেন্সি কোনো ব্যবস্থা না নেয়, সরকার কোনো ব্যবস্থা না নেয়, চিফ জাস্টিস কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো আমি কোর্টে ঢোকার আগেই মবের শিকার হয়ে অ্যাটর্নি জেনারেল যদি কোর্টে রিয়েলি যাওয়ার চেষ্টা করতেন তাহলে মবের শিকার হয়ে তিনি মারা যেতেন না, এই গ্যারান্টি কে দেবে? কাজে আমরা যেটা এক্সপেকটেশনটা
আমরা এখন সেটা দেখছি না, কিন্তু আমরা আরো প্রত্যাশা করি। জি, আপনারা প্রত্যাশা করেন। এখন আরো একটা মানে আরেকটা আইনের আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ১/১১ যারা কুশীলব ছিলেন, তারা একে, একে গ্রেপ্তার হচ্ছেন। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল খালেদ মামুন এবং সবশেষ লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত আফজাল নাসের। এই ৩ জন গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করাও হচ্ছে এবং সেই সময় তো আসলে যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ভাই অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি নেতারা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা আসলে নির্যাতনের শিকার হয়েছেন। এখন যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনারা কি সন্তুষ্ট? মানে আপনারাও তো নির্যাতনের শিকার হয়েছেন সেই সময়। এখন তারা দেখুন, আমি একজন লয়ার, যদি সেই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়, আমি কোনোভাবেই এটার এগেনস্টে না। আমি মনে করি যারাই অবৈধভাবে ক্ষমতা দখলদার, যারা ইউজার বার, মানে যার এখতিয়ারই ছিল না ওই দায়িত্ব পালন করার, তারা যে পারবে না, এটা কিন্তু 5th অ্যামেন্ডমেন্ট মামলায়, 7th অ্যামেন্ডমেন্ট মামলায় আমাদের সুপ্রিম কোর্টও বলছে, যার এখতিয়ার ছিল না ক্ষমতা দখল করার, ক্ষমতা এক্সারসাইজ করার। এই যে এরশাদের এবং জিয়াউর রহমানের ক্ষমতা দখল, মোস্তাকের, এই বিষয়ে জাজমেন্ট হয়ে গেছে। সেই সময়ের অপরাধে তাদের গ্রেপ্তার করছে না, কেউ কেউ ধরতেছে মানব পাচার আইনে। আপনি কি জানেন 111 সংক্রান্ত মামলা কিন্তু হয়নি এখন, বাইরে আলোচনা, পত্রিকায়, মিডিয়া, ফেসবুকে, কিন্তু সেই 111 ঘটনায় তো যারা কুশীলব ছিল তাদের তো অ্যারেস্ট করা উচিত। সেই সময় 111কে যারা উস্কে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরের পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেই সময় যে রাষ্ট্রপতি, তিনি আইন ভঙ্গ করে নিজেই কেয়ারটেকারে চিফ হয়ে গেছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। খেয়াল আছে আপনার নিশ্চয়ই। এবং তারা 22শে জানুয়ারি নামক একটা নির্বাচন তোলার চেষ্টা করেছিল। এই যে ইউনূস, তিনি নাগরিক শক্তি নামক একটা দল গঠন করে পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন, তিনি মানুষকে পাননি। অর্থাৎ অগণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সেই সময় যারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছিল, যার খেসারত শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের অনেককে দিতে হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত, পিক অ্যান্ড চুজ না। আমি মনে করি এটা আনলে ভবিষ্যতে কেউ অবৈধ ক্ষমতা দখল কেন করার আওয়ামী লীগের সময় আনা হলো না? তারপরই তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তখন কেন একদম বেমালুম সব এগুলো ভুলে যাওয়া হলো? কেউ মামলা কেন করলো না? না, মামলা কেন করেনি এই বিষয় তো আমি বলতে পারবো না কেন করেনি। তবে তখনও কিন্তু পার্লামেন্টে এই 111 কুশীলবদের নিয়ে অনেক বক্তব্য উঠেছিল, বিভিন্ন অত্যাচারিত ব্যক্তিরা কথা বলেছিলেন, মহিউদ্দিন খান আলমগীর, শেখ সেলিম, অনেকেই কথা বলেছিলেন। এখন কেন মামলা হয়নি সেই সময়ের ব্যক্তিদের বিরুদ্ধে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। এইটার জবাবটা আমি দিতে পারবো না। তবে একজন নাগরিক হিসাবে, একজন লয়ার আপনিও হিসাবে আওয়ামী আমি লীগের মনে আইন করি, বিষয়ক সম্পাদক ছিলেন। মানে আওয়ামী লীগ তখন ক্ষমতায় চলে আসলো এবং তখন আওয়ামী লীগের নেতারা, বিএনপি নেতারা, মানে রাজনীতিবিদরা এক কথায় নির্যাতিত যারা হলেন এবং ব্যবসায়ীরা নির্যাতিত হলেন, তো তাদের বিরুদ্ধে আপনি এখন বলছেন যে কুশীলবদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং সেই অপরাধেই মামলা হওয়া উচিত, মানব পাচার বা ওই 24-এর হত্যা মামলায় না, সেই অপরাধেই। তো সেই অপরাধ তখনও ছিল, বরং তখন একদম গরম গরম অপরাধ ছিল। তখন কেন করা হলো না? আপনার কাছে তার ব্যাখ্যা আছে কিনা? দেখুন, তখনকার ব্যক্তির আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। আমি সবসময়, আমি বাংলাদেশের যত টেলিভিশনে গিয়েছি, অনেক আর্কাইভ খুঁজলে দেখা যাবে আমি তীব্রভাবে কথা বলছি। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অনেকের লয়ার ছিলাম, এমনকি বিএনপির কারারুদ্ধ অনেকের লয়ার ছিলাম। আমি সে সময় এই অবৈধ প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু আমি শিওর না, আমার শোনা কথা যে সেই 111 কুশীলবদের অনেকেই বিভিন্ন জায়গায় তখন বিরাজমান ছিল। যেমন মঈন আহমেদ সেনা প্রধান পদে বহাল ছিলেন। তারপর দেখবেন ওই ইকবাল করিম ভুইয়া সহ অনেকেই অনেক জায়গায় ছিলেন। তাদেরকে একসঙ্গে সবকিছু ধরতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল কি ছিল না আমি জানি না, তবে আমি মনে করি তখনই ও ধরা উচিত ছিল, আমি মনে করি। আচ্ছা, তখন না ধরাটা তাহলে একটা ভুল বিষয়, মানে কোনো মামলাই হয়নি অবশ্য তখন। হতে পারে, আচ্ছা, শুধু আমার মামলা যে জায়গা থেকে আমি, হয়নি তা তো না। ধরেন তখন এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি রাষ্ট্রদূত হয়ে গেছেন, তিনি সংসদেও এসেছেন। আপনাদের মানে আওয়ামী লীগের সময় তিনি সংসদে ছিলেন, জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে। তখন তো মুখোমুখি ছিল, জানাশোনা ছিল এবং নির্যাতিতরাও হয়তো তখন সংসদে ছিলেন, কিন্তু তবুও কেন কোনো ব্যবস্থা হলো না? নাকি একটা বিষয় বহুল প্রচলিত যে যোগসাজশে ক্ষমতায় আসা আওয়ামী লীগের তখন এই 1/11 কুশীলবদের সাথে বা 1/11 বেনিফিশিয়ারি হয়েছেন আপনারা, ফলে ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। আপনাদের ভার্সনটা কি? না দেখুন, তাদেরকে তো কোনো ফর্মাল ইনডেমনিটি দেওয়া হয়নি। এই জায়গাটা আমি একেবারে জ্ঞাতসারে বলছি, তাদের কাউকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়নি। কিন্তু তবে ধরাও হয়নি। প্রকাশ্যে আমি বলছি, আদালতে মানে পার্লামেন্টে মোহাম্মদ নাসিম, অপর প্রান্তে বসে থাকা যিনি গ্রেপ্তার হলেন রিসেন্টলি মাসুদকে টার্গেট করে বলছিলেন তাদের অত্যাচারের নির্যাতনের শিকার আমরা হয়েছি, তিনি আজকে ওই প্রান্তে বসা আছেন।
অর্থাৎ তাদেরকে ছেড়ে কিন্তু কথা বলা হয়নি, কিন্তু বিচার না হওয়াটা অন্যটা জিনিস, কিন্তু ইন্ডেমনিটি কাউকে দেওয়া হয়নি। এটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ইন্ডেমনিটি কাউকে দেওয়া হয়নি। মানে সব বিএনপি নেতারা তাদের দ্বারা আপনাদের ধরেন যত অত্যাচার নির্যাতন আপনাদের বিরুদ্ধেও তখন যখন বিএনপি ক্ষমতা ছিল হয়রানিমূলক অনেক কিছু করা হতো, তার জন্য সেটির ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এত নির্যাতন করা হলো, অপর প্রান্তে বসে আছেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বিষয়টা আপনার কাছে সন্দেহজনক মনে হয় না? ইন্ডেমনিটির যে দেখুন, বহুল প্রচলিত ভার্সনটা আছে, ফর্মাল কোনো ইন্ডেমনিটি নাই, তা তো আছে, তা তো নিশ্চিত, কিন্তু বহুল প্রচলিত যে বিষয়টা আছে সেটাকে অস্বীকার কিভাবে করবেন যখন চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাচ্ছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা ধরা হচ্ছে না? আসলে ধরেন, এই যে লাস্টে ইউনূস গভর্নমেন্ট গেল, ইউনূস তো কুশীলবদের একজন, সেই গভর্নমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন সাখাওয়াত সাহেব, তিনিও তো সেই সময় ইলেকশন কমিশনে ছিলেন। তারা বিএনপি কে দুই ভাগে বিভক্ত করে সাইফুর রহমান এবং মেজর হাফিজের নেতৃত্বে বিএনপি, শেখ হাসিনাকে বাদ দিয়ে সংস্কারের আওয়ামী লীগ, এই প্রক্রিয়ার সঙ্গে এরা জড়িত ছিল না? অবশ্যই ছিল। কই, তারা তো এখনো দিব্যি আছে। তারা কি ধরা ছোঁয়ার ভিতরে থাকবে? আমি আশা করি ধরা ছোঁয়ার ভিতরে আসা উচিত, কিন্তু না, এই ধরেন লাস্ট সেটা তো একটা গভর্নমেন্টে তো তাদের প্রক্রিয়ার অনেকে মধ্যে ছিল। ছিল, সেটা একটা প্রক্রিয়া -2 একটা ফর্মুলা, আর এটা একদম সরাসরি নির্যাতন, ক্রিমিনাল অফেন্স হবে এটা নিশ্চয়ই, যদি কাউকে আচ্ছা, ফিজিক্যালি। সেই সময় যারা ডিজিএফআই প্রধান ছিল, অন্যান্য এনএসআই এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছিল, তারাও কিন্তু শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য রিটায়ার্ড আর্মিদের নিয়ে রাস্তার যে মব করেছে, মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের ভিতর তারা তো ছিল। সেই সময় তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। সেই ব্যক্তিদের তো ধরা হচ্ছে না, কারণ তারা শেখ হাসিনাকে উচ্ছেদে ভালো ভূমিকা রেখেছে। সেই উচ্ছেদ করার কারণে কিন্তু আজকে তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। তাহলে তারাও কি ওইভাবে যোগাযোগী মতে তাদেরকে ছাড় দিয়ে এক পার্টকে নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতেছেন? মানে এই প্রশ্নটা তারাও এসে কি যায়। এভাবে আপনি বলছেন, তার মানে আপনারাও কি ওইভাবে ছিলেন? মানে এই না, না, 2008-এর নির্বাচনে আপনি সার্বিয়ান কনসাস মানুষ, 2008-এর নির্বাচন নিয়ে কেউ বিতর্ক তোলে নাই, আজ পর্যন্ত হ্যাঁ। কোনো বিতর্ক ওঠে নাই। দুই একজন ওই যুদ্ধ অপরাধীদের উত্তরসূরিরা ছাড়া কেউ 2008-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে নাই। সেই নির্বাচনটা ফেয়ার ছিল। সেই ফেয়ার নির্বাচনে শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে, তখন দয়ায় সব শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে। এইরকম এলিগেশন টক শোতে টুকটাক কেউ আলোচনা করলেও এর কোনো ভিত্তি কোথাও নেই। একদম ফেয়ার নির্বাচনের তালিকায় 2008-এর নির্বাচনটাকেও বেশিরভাগ মানুষই ফেলে, কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু আবার সাথে সাথে এই বিষয়টাও বহুল প্রচলিত। আপনার কানে যাবেন এটা হতে পারে না যে ইন্ডেমনিটি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তাদের সাথে যোগসাজশী ক্ষমতায় আসা, এবং সেটির ওই যে বহুল প্রচলিত বিষয়, তার কোনো ভিত্তি নাই, আইনি কোনো জায়গা নাই, কোনো ইন্ডেমনিটির দলিল নাই, কিন্তু যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, চোখের সামনে থাকে কিন্তু মুখেই শুধু বলা হয়, তখন তো এই বিষয়ে প্রশ্নটা আসবেই নাকি? তো আপনারা আসলে এই বিষয়ে সন্তুষ্ট এখন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে? আমরা বলতে, মানে আমি নিজে বলতে পারি, যদি অন-11-এর অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতার এক্সারসাইজ করা, মানে আমি যে শব্দটাকে বললাম ইউজার বার, মানে যিনি কোনো আইনের দ্বারা অনুমোদিত না, সেই ব্যক্তির ক্ষমতা এক্সারসাইজকে আমি সব সময় বেআইনি মনে করি, এবং এই অপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। আমি সমরেজাউল করিম মনে করি, এবং আমার বিশ্বাস আমার দলও অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতা এক্সারসাইজ এটাকে কখনো অ্যাপ্রুভ করে না। কিন্তু করেছিল, পরবর্তীতে কোনো বিচারের আওতায় তাদেরকে আনা হয় নাই আর কি, পরপরই ক্ষমতায় আসার পরে। যাই হোক, কেন আনা হয় নাই সেই বিষয়টা আপনি বলছেন যে আপনি ঠিক বলতে পারবেন না হয়তো। আর এটি একটু জানতে চাই যে এখন যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 3 জন গ্রেপ্তার হয়ে আছেন, শেখ মামুন খালেদ তখন সাবেক মানে তৎকালীন ডিজিএফআই চিফ ছিলেন যখন আপনারাও তখন ক্ষমতায় ছিলেন, তখন ইলিয়াস আলী গুম হলেন 2012 সালের 17ই এপ্রিল, গাড়ির চালক সহ। এখন জিজ্ঞাসাবাদে এই শেখ মামুন খালেদ তিনি বলছেন যে এটির সাথে মানে কিভাবে হয়েছে, প্রথমে অস্বীকার করলেও পরে শেখ হাসিনার নির্দেশ এটি হয়েছে, এরকম কথাও বলছেন। আপনারা কি আসলে এটা আপনি পেয়েছেন কোথায়? এটা কি ফেসবুকে পেয়েছেন? না, এটি পত্রিকায় আসছে, যুগান্তরে দেখলাম সহ কয়েকটি পত্রিকায় দেখলাম। দেখুন, পত্রিকার অনেক মানে নিউজকে আমরা জিজ্ঞাসাবাদে যা দেখি আসছে আর কি সেটা লেখা হচ্ছে। না, জিজ্ঞাসাবাদের এই তথ্যটা কেউ বাইরে এসে বলে না। মনের মাধুরী মিশে আরব বরদনির উপন্যাসের মতো অনেক কিছু লিখতেছেন। ওই সালমান এফ রহমান, আনিসুল হক সহ অন্যদের গ্রেপ্তার করার পর দেখলাম অনেকগুলো পত্রিকা বলে এই বলেছে, এই বলেছে, এই বলেছে। কোর্টে যাওয়ার পর তারা বললেন এই জাতীয় কোনো কথাই বলিনি। তারা কোর্টে একটা 164 স্টেটমেন্ট পর্যন্ত কেউ দিলেন না। কাজী ওই যে কি বলেছে, আমাদের দেশের পত্রিকাকে এমনও দেখেছি বিজয় দিবসে এবং 26শে মার্চে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত লিখতে পারে না। এই মিডিয়াদের অনেক জায়গাকে আমি অনেকে চিনি, আমার ল প্রফেশনে আসার আগে আমি ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম। এখন মিডিয়ার আপনি দেখেন 4টে মিডিয়া ছাড়া সব মিডিয়া কিন্তু ইম্পোজ করা অথরিটিরা বসে গেছে, এডিটর থেকে শুরু করে অন্যান্যরা। কাজে তাদের যেভাবে যা বলা হয় সেইভাবে তারা নিউজ করে এবং ইচ্ছা মতো নিউজ করে। আমি জানি না তারা কি বলেছেন, যদি কোর্টে তারা স্টেটমেন্ট দেন
তাহলে আমি ধরে নেব যে তারা শেখ হাসিনার ইনভলভমেন্ট নিয়ে কথা বলেছে। রসালো অনেক কথা পত্রিকার শিরোনাম করে বলা যায়। ইউনূস থাকা অবস্থায় বলা হয়েছিল যে পৃথিবীতে এমন দেবতার মতো মানুষ পেয়েছি যে আমাদের কোথাও যাওয়া লাগবে না, সব এসে যাবে। আর বাংলাদেশের সেই পত্রিকায় দেখলাম যে এর মতো জঘন্য দুর্নীতিবাজ, খারাপ, স্বার্থান্বেষী ব্যক্তি আর কেউ ছিল না। এই একই পত্রিকা, শুধু সিনারিও চেঞ্জ হলে রিপোর্টটাও চেঞ্জ। কাজে ওইটা নিয়ে কমেন্টস করার আগে দেখতে হবে রিয়েলিটিকে, আচ্ছা, কোর্টে তাহলে যে এরকম কথা পত্রিকার তারা বলে কি। বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, সেটি আপনি তুলতেই পারেন। কিন্তু কিন্তু আপনারা তখনও আসলে রাজনীতি করতেন, গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। আপনারা আসলে কি জানতেন? এই গুমগুলো যে হতো তখন আপনারা কি একদমই মানে কথা শোনা যেত, বাতাসে ভাসতো এইসব কথা? ইলিয়াস আলীর গুম তো খুবই আলোচিত, তখনও ছিল। এই গুমগুলো সম্পর্কে আপনারা তখন আসলে কি জানতেন? কি হচ্ছে, কোথায় যাচ্ছে এই মানুষগুলো? শারমিন, আমি কখনোই নীতি নির্ধারণী পর্যায়ের কেউ ছিলাম না। একটা লিমিটেড পিরিয়ডের জন্য পার্টির লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলাম, তারপর একটা ক্যাবিনেটে আমি ছিলাম। আমি নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। কিন্তু আপনি, আপনার সঙ্গে আমি অনেক টক শোতে অ্যাটেন্ড করেছি, অন্যান্যদের সঙ্গে। আমি কখনো গুম বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এইটার পক্ষে কখনো ছিলাম না। বরং রেকর্ড আছে একাধিক মামলায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা হ্যারাসমেন্টে আমি ভিকটিমদের পক্ষে কোর্টে লয়ার হিসাবে ডিফেন্ড করেছি, ভিকটিমদের পক্ষে, নট প্রসিকিউশন। আমি আজও মনে করি বিচারের বহির্ভূত ভাবে কাউকে নির্যাতন করা, গুম করা, হত্যা করা, এটা একটা ভয়াবহ জঘন্য অপরাধ, আমি আজও মনে করি। সেখানে যদি শীর্ষ নেতৃত্বের নাম চলে আসে, তবুও কি আপনি সেই একই বিষয় মনে করবেন? মানে শীর্ষ নেতৃত্বের নামটা যদি ম্যাটেরিয়ালি আসে তখন সেটা নিয়ে আলোচনার বিষয়। এখন অনেক কিছুই কিন্তু অনেক আলোচনা হয়। প্রেসিডেন্ট বুশকে বলা হয় খুনি, কেন? প্রেসিডেন্ট বুশ নাকি সেই সময় সারা দুনিয়া লটপট করে ফেলছে। আপনি, আমি কাছের থেকে শেখ হাসিনাকে দেখেছি। আমার এখনো বিশ্বাস, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, কোন মায়ের সন্তান বা কোন পরিবারের কাউকে অবৈধভাবে হত্যা করা, খুন করা, গুম করা, এই জাতীয় বিষয়কে শেখ হাসিনা অনুমোদন দিছে, এটা আমি কোথাও দেখিনি এবং আমি বিশ্বাসও করি না। কারণ তার মমত্বের জায়গাটা, মানুষের প্রতি তার যে ভালোবাসাটা এবং তার নিজের পরিবারের যে কষ্ট বেদনা, তাহলে এই ডিজিএফআইরা জায়গাটায় তিনি। আসলে নিজের থেকে কোন ইন্টারেস্টে আসলে এই গুমগুলো করলো? ধরেন ইলিয়াস আলীর কথাই যদি জিজ্ঞাসা করি, কারণ এখন এটা আবার নতুন করে আলোচনা হচ্ছে সংসদেও। স্পিকার বলছেন যেটা আনপানিশ যাবে না, একদম মানে রিসেন্ট খবর। ফলে এই নামটাই আবার আনছি যে ডিজিএফআই কি ইন্টারেস্টে তাকে আসলে নেবে? আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। দেখেন, কক্সেস বাজারে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ক্রস ফায়ার মেরে ফেলা হলো। সেটার সঙ্গে জড়িত দেখা গেল এসপি, ওসি, অন্যরা। তাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং সম্ভবত মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই প্রক্রিয়ার ভিতরে গভর্নমেন্ট অথরিটি বলতে যদি বুঝায়, তাহলে তৃণমূলে যারা ছিলেন বা জেলা পর্যায়ে তাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে। আচ্ছা, আপনি একটা জিনিস বিবেচনা করেন, আমি ইলিয়াস আলীকে ব্যক্তিগত চিনতাম। তার বাচ্চাদের যখন দেখি, তার মিসেসকে যখন পার্লামেন্টে দেখি, আমারও ব্লিডিং হয়। আচ্ছা, ইলিয়াস আলী কি শেখ হাসিনার জন্য এমন ভয়ঙ্কর ক্ষতিকর ছিলেন যে ইলিয়াস আলীকে শেখ হাসিনা মেরে না ফেললে তার গভর্নমেন্ট পড়ে যাবে? এমন ব্যক্তি তিনি, ইলিয়াস আলী ছিলেন, এত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। আচ্ছা, আমি মনে করি যেমন মির্জা আব্বাসের একটা বক্তব্য আছে, আপনি ইউটিউবে সার্চ করেন, হয়তো আপনার নলেজে আছে। তিনি বলছিলেন যে ইলিয়াস আলীকে কারা মারছে, অফিসের ভিতর গালিগালাজ করার পরে, তাকে বের হয়ে যাওয়ার পরে ইলিয়াস আলী গায়েব হলেও এটা দলের ভিতর লোকরা মারছে। দেখেছি। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারাও কিন্তু এই কথা বলতেছে। শেখ হাসিনা ইলিয়াস আলীকে মারার সঙ্গে সম্পৃক্ত থাকবেন বা যদি মারা হয়ে থাকে তিনি হুকুম দেবেন, আই ডোন্ট বিলিভ ইট। আমি ফার্মলি এটা বিশ্বাস করি না। কারণ শেখ হাসিনাকে আমি কাছের থেকে দেখেছি। কাউকে খুন করতে হবে, মেরে ফেলতে হবে, এই হুকুম দেওয়ার মতো মানসিকতা সম্পন্ন ব্যক্তি তিনি না। জি, আসলে মানে আপনি বলছেন এরকমটি, ওনারা আবার আরেক রকম কথা বলছেন। আবার আদালতের মানে পদ্ধতিতেও আমরা যে সবসময় খুব আস্থা রাখতে পারি তা না। সরকার বদলের সাথে সাথে আদালতের রায়, আদালতের প্রক্রিয়া সবকিছু বদলে যায়। ফলে আসলে বিশ্বাসটা যে কোথায় গিয়ে মানুষ করবে, একটা তো বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে থেকেই যায়। একটু আপনার ব্যক্তিগত জায়গায় আসি, যে আপনি একটা আপনার একটা বক্তব্য দেখেছি, আপনি কত করুণ একটা পরিণতির শিকার হয়েছিল, বা আপনি কিভাবে দেশ ত্যাগ করেছেন সেই বিষয়টি আপনি বলেছেন, যে আপনি ফ্ল্যাটে ছিলেন সেই দেখুন, এই বিষয়টা, আমি সরি, এই বিষয়টা
আমি আর রিপিট করতে চাই না। আমার চেয়ে অনেক কষ্টকর ভোগান্তির শিকার অনেকে হয়েছেন। কাজে আমার চেয়ে কষ্টকর জায়গাটা হলো বাঙালি জাতির সমস্ত অর্জনের সূতিকাগার বঙ্গবন্ধু ভবন, সেটাকে যখন নির্মমভাবে ভেঙে ফেলে চুরমার করে দেওয়া হয়। আমি যখন দেখি, গত পরশুদিন দেখলাম কিশোরগঞ্জের ছাত্রলীগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে ধরে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। আমি তো ওই রকম টর্চার হইনি। ফলে আমার উপর থেকে যেটা গেছে, এর চেয়ে নির্মমতার শিকার আরো অনেক হয়েছে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশটায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্নভাবে দেশে দেশের বাইরে, ওই যে ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশন গিয়ে বলছেন যে মেটিকুলাস ডিজাইন করে আমরা এটা করেছি, নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি। আবার তার দুইজন নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা বলতেছে যে আমাদেরকে ডিপ স্টেট আমাদেরকে এইভাবে দিয়েছে। তাদের উল্লেখযোগ্য নেতারা বলতেছেন যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা বিটিভি ভবন পুড়িয়েছি। অর্থাৎ যত অপরাধ করা হয়েছে, ছাত্র শিবিরের সাবেক প্রেসিডেন্ট বলছেন যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। কাজে টোটালি যে একটা মেটিকুলাস ডিজাইনে একটা মুক্তিযুদ্ধের সরকার বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা ছিল, আমি হয়তো একজন ক্ষুদ্র ব্যক্তি, আমিও তার শিকার হয়েছি। এর বাইরে এটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না। জি, আপনিও শিকার হয়েছেন। আমি আসলে ওই প্রক্রিয়াটা আবার নতুন করে শুনতে চাই না। কিন্তু আমি এটা প্রশ্ন করছিলাম যে আপনি ওই বক্তব্যের মধ্যে বলছিলেন যে তখন আসলে উপজেলা ছাত্রলীগ সভাপতি তাপস চৌধুরী তিনি আসলে আপনার কাছ থেকে 12 কোটি টাকা দাবি করেছিলেন। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আচ্ছা, আচ্ছা। যে অনেকগুলো অধ্যায় গেছে যে বিষয়টা, আর আমি এটা নিয়ে আলোচনায় নিয়ে আসতে চাই জি, না। ঠিক আছে। আপনি যদি এটা নিয়ে আলোচনা না করতে চান তাহলে আমি আর এদিকে যাব না। আপনারা তো আসলে খুব টাকা পয়সা নিয়ে যেতে পারেন নাই, সেটা আমরা জানি। এখন আপনারা আসলে কিভাবে আপনাদের অবস্থানটা কিভাবে বা ধরুন আমার নিজের কথাটা আমি বলি, আমি ফরেন লয়ার হিসাবে সলিসিটর রেগুলেটরি অথরিটির সঙ্গে রেজিস্টার্ড, আমি ব্যারিস্টার, আমি এদেশে লিগালি ল প্রফেশনের সঙ্গে সম্পৃক্ত। আমি একটা সলিসিটর ফার্মে রেগুলার ল প্র্যাকটিসের সঙ্গে ইনভলভ আছি। আমার মেয়ে অনেক আগে ব্যারিস্টার হয়েছে, সে একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে এবং পার্ট টাইম ল লেকচারার। ফলে এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা আছে। আমি একেবারে পিওরলি প্রফেশনাল হিসাবে এখানে কোনোভাবে টিকে থাকা, একেবারে ন্যূনতম যে চাহিদাটা, সেই চাহিদাটা অর্জন করে সাহায্য সহযোগিতা নিয়ে আমি টিকে আছি। এটাই আমার অবস্থান। আর বাকি নেতাকর্মীরা যারা আছেন তাদের বিষয়ে জানেন? মানে লন্ডনে অনেক আমি নেতা আছেন। অনেকেই জানি দুরবস্থা আছে। ধরেন আমি একটা অড জব করেছি, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন হিয়ার। আমার এই লাইফে এসে আমাকে অড জব করতে হচ্ছে। আমি অনেককে জানি। আমি একজন সচিবকে জানি, অত্যন্ত মেধাবী সচিব, তিনি একটা গ্রোসারি শপে কর্মচারীর কাজ করতেছেন। অনেকেই কিন্তু বাইরে যা দেখা যায়, একটা বিয়ের অনুষ্ঠানে গেলে বলে এই যে মন্ত্রী, এই যে এমপি এখানে আসছে। অনেকে অত্যন্ত করুণ অবস্থায় আছে, তাদের আত্মীয় স্বজনরা সাহায্য করে। অনেকে একটা বাসায়, যেমন আমি একটা বাসায় থাকি, সেই বাসায় আমি শেয়ার করে থাকি, অর্থাৎ অন্যদের ভাড়াটিয়া বাসার একটা কক্ষে আমি থাকি। আমার বলতে লজ্জা নাই, কারণ একটা বাসা ভাড়া নেওয়ার মতো অবস্থা আমার নাই, এবং আমি লন্ডন থেকে অনেক দূরে থাকি। এইরকম অবস্থায় অনেকে আছে, অনেকে দুঃসহ জীবন যাপন করতেছে, লেবারের কাজ করতেছে। আমাদের নেতা কর্মীরা এভাবে আছে, কেউ বিলাসে আছে, এরকম আমার কারোর সঙ্গে দেখা হয়নি, থাকতে পারে কেউ। আমি যাদেরকে চিনি তার অধিকাংশই খুবই করুণ অবস্থার ভিতরে আছে। আচ্ছা, পার্টি থেকে কোনো ফান্ড হচ্ছে? যারা এত করুণ অবস্থায় আছে, দেশেও অনেকে খুব করুণ অবস্থায় আছে বলে আমরাও জানি। মানে পার্টি থেকে কোনো ফান্ড আছে তাদের জন্য? পার্টির থেকে কোনো ফান্ড নাই। কিরকম হয়, ধরেন আমার এলাকার কিছু কর্মীরা জেলখানায়, আমি তাদেরকে বের করার জন্য আমার চেম্বারে লয়ার আছে, তার বাইরে কোর্টে কিছু খরচ আছে। আমি হয়তো আমার এক বন্ধুকে বলতেছি, ভাই এখানে 10,000 টাকা দিও কোর্টে জরুরি ভাবে। আর একজনের বলছে, ভাই তুমি 20,000 টাকা দাও, আমাদের ওই কর্মীদের অন্তত 10 জনাকে 500 করে টাকা দিতে পারে যাতে। এরকম ভাবে পার্টির নিজস্ব কোনো ফান্ড নাই। আমাদের নেতারা কর্মীরা যে যেখানে আছে সাধ্যমতো সহযোগিতা করতেছে। আবার অনেকে দানশীল মানুষও এই করুণ অবস্থায় সহযোগিতা করতেছেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোথাও কোনো ফান্ড রেইজ করা, সেই ফান্ডের ভিত্তিতে কিছু করা হচ্ছে, এরকম কোনো বিষয় আমার জানা নেই। জি, কিন্তু আমরা যে এতদিন ধরে জানলাম এত এত টাকা সবাই ইনকাম করলেন, মানে নানান নীতি দুর্নীতি সবকিছু মিলিয়ে, সেই টাকাগুলোর কোনো শেয়ার এই বিপদের সময় আসছে না, কাজে লাগছে না? না না, এটা খুবই ভালো কথা বলছেন। আমিও শুনছি যে একটা টেলিভিশনের টক শোতে শুনছিলাম যে এত হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ইন্ডিয়ায় এস আলম দিয়ে আসছে। যে পরিমাণটা বলছে, সেই পরিমাণটা নিতে গেলে আমরা হিসাব করলাম, বাংলাদেশের যে কারেন্সি নোটটা, সেই নোটে দেখা গেল অন্তত 30-40টা ট্রাক লাগবে, এবং সেই ট্রাকে পলিথিন দিয়ে বুঝাই করে ওই টাকা নিয়ে যেতে হবে।
এখন এইটা যিনি আলোচনা করলেন তিনি দেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আর কোন দেশের ভিতরে এইভাবে টাকা ঢুকানো যায় এটা আমি শুনি নাই। আর শেখ হাসিনা যেখানে থাকেন নিশ্চয়ই সেটা প্রাসাদোপম একটা জায়গা না যে কয়েক হাজার কোটি টাকা তিনি সেখানে নিয়ে রাখতে টাকা কি পারবেন। আর এভাবে এরকম পাঠাতে হয়? গল্প আছে। ট্রাকে ভরে ভরে কি আর এখন টাকা পাঠাতে হয়? অনেক রকম এটা না, পদ্ধতি তো আছে এটা। আপনি যে দেশে থাকেন আপনি বলেন তো আপনার অ্যাকাউন্টে 5,000 পাউন্ড, $5,000 বা 5,000 টাকা পাঠাবার সঙ্গে সঙ্গেই একটা প্রশ্ন আসবে এই টাকা কোত্থেকে আসলো, এটা তো একটা সোর্সটা কি? খুবই যৌক্তিক প্রশ্ন জনাব সমরে জল করিম। দেশে থাকতেও আমরা যখন একটু টাকা লোন নিতে যাই তখন অনেক খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু যারা বড় বড় ঋণ খেলাপি হয় তাদের ব্যাপারে কোনো খোঁজই দেখা যায় তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, কিছুই নাই, একটা বেনামে বা একটা মিথ্যা ভুয়া একটা কিছু দেখে তারা লোন পেয়ে যান। আর আমাদের ক্ষেত্রে বিষয়গুলো সবসময় কঠিন। এটা আসলে এই মানে উদাহরণে কি আর হবে? দেখেন, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে। এইটা ইউনূস বলছে যে সব তুলে ফেলবো এবং এমন ব্যবস্থা করব যে দৃষ্টান্ত হয়ে যাবে। এই ভণ্ড এই 1.5 বছর যে অবৈধ ক্ষমতা দখল করে থাকলো, একটা লোককে কি সে ফাউন্ড আউট করতে পারছে যে এই লোকটা বিদেশে টাকা নিয়ে গেছে বা এইখানে টাকা আপনাদের রাখছে এই ভূমি ব্যাংকে? মন্ত্রী ছিলেন যিনি, তার মানে যুক্তরাজ্যে তার প্রপার্টি ফ্রিজ করা হয়েছে, হয়েছে তো। আপনি আপনি এই বিষয়টা সম্পর্কে জানেন কিনা আমি একটু এক্সারসাইজ করেছি। আচ্ছা। আপনি কি জানেন তাদের পারিবারিক বিজনেস এই দেশে বিভোর লিবারেশন ওয়ার থেকে লন্ডনে পারিবারিক বিজনেস, এবং লন্ডনে কেউ এতগুলো প্রপার্টির মালিক কোনোদিন কেউ হতে পারে না। এগুলো গসিপ। ওই যে কালের কণ্ঠ কদিন আগে নিউজ তাহলে কি করছে যেটা ফ্রিজ হয় আজকে নাই? যেটা মানে করছে। কথাটা কি, বিষয়টা কি, তার যে সম্পত্তিগুলো নাকি ফ্রিজ করা হয়েছে এটা কি হয় নাই? আমি বলছি যে যেভাবে বলে যে লন্ডনে তার 100-150 বাড়ি আছে, লন্ডনে যদি কারো বৈধভাবে বাড়ি থেকে থাকে আর যদি কোনো লিগ্যাল প্রসেসে সেটাকে ফ্রিজ করা হয়ে থাকে, তিনি লিগালি সেটাকে ব্যাটেলের ভিতর থেকে যদি প্রমাণ করতে পারেন যেটা বৈধ প্রপার্টি, তিনি ফেরত পাবেন। কিন্তু অনেকেরই অনেক প্রপার্টি সিজ হয়ে যাচ্ছে যে প্রপার্টির সঙ্গে তার আদৌ কোনো কানেকশন নাই। আমি একটা মামলার ঘটনা জানি, একজন সংসদ সদস্য নাম দিয়ে তার অনেকগুলো প্রপার্টি সিজ করছে, পরে দেখা গেল এই প্রপার্টিগুলো তার আদৌ প্রপার্টি না, কিন্তু কেউ তথ্য দিচ্ছে যে এইগুলো তার, কোর্ট সিজ করে দিয়েছে। আমি এই যে ভূমিমন্ত্রীর পারিবারিক ঐতিহ্য উত্তরাধিকার বিজনেস অনেক পূর্বে, যেভাবে বলা হয়েছে সে বিদেশে এত কোটি কোটি টাকা এনে 150, 200, 300 বাড়ি করছেন, এই ইংল্যান্ডে বা আমেরিকায় এইভাবে বাড়ি করা আদৌ সম্ভব না। তবে যেসব প্রপার্টির কোম্পানির ভিতর তার নাম আছে বা শেয়ার হোল্ডার আছে, সেই কোম্পানিকে যদি সিজ করে থাকে লিগ্যাল প্রসেসে, সেটা অবশ্যই হতে পারে। কিন্তু যেভাবে গল্প সাজানো হয়েছে এটা সম্পূর্ণরূপে অসত্য। বিফোর লিবারেশন ওয়ার তাদের বাইরে, দেশের বাইরে বিজনেস রয়েছে। জি, সেটি সেটি মোটামুটি জানা যে তারা আসলে পারিবারিক সূত্রেই অনেক ধনী বা সম্পত্তির মালিক, কিন্তু তারপরে মানে তার বাইরে যেটি নেওয়া হলো সেগুলোর গল্পটাও তো খানিকটা, সেটাও তো আবার অনেকটা শোনা। আপনি বলছেন গল্প, কিন্তু তারও একটা মানে একটা ডকুমেন্টারি দেখেছিলাম যেখানে তার নিজেরও কথোপকথন আছে যে কিভাবে তিনি আনছেন, সেই বিষয়গুলো খানিকটা উঠে আসছে। জি। আমি কিন্তু ওটাকে ওন করিনি, ডিজোন করিনি। আমি বলছি লিগালি যদি কোনো কিছু হয়ে থাকে ওয়ান থিং, যদি ইলিগাল কিছু হয়ে থাকে ডেফিনেটলি ইট উইল বি ট্রিট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সমর রেজাউল করিম। অনেকগুলো বিষয়েই কথা বলার সুযোগ হলো আপনার সাথে। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। বাংলাদেশের সকল মানুষের জন্য, দেশে দেশের বাইরে যারা আছেন সকলের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।